হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন হলো ভিডিও দেওয়া হচ্ছে না, সত্যি সময় পাচ্ছি না, ভিডিও করছি কিন্তু দিতে পারছি না। আজকে ভাবছি এই ভিডিওটা দেবো, কন্ট্রোভার্সি ভিডিও, তারপরে দুটো ভিডিও দেবো। তো কন্ট্রোভার্সি ভিডিও করার ইচ্ছা সত্যিই নেই, বলতে পারো ওই ভুলভাল বকাটা আমার ঠিক পছন্দ নয়। কিন্তু কয়েকদিন ধরে মানে কিছু খুঁজে পাচ্ছি না, অথচ খুঁজে পাচ্ছি না মানে কি টুকিটাকি খুঁজে পাচ্ছি, সেটাকে মানে তা মাল মশলা দিয়ে সাজিয়ে প্রেজেন্ট করব সবার কাছে, সেটা ঠিক ভালো দেখায় না। যেটা জেনুইন সেটাই বলবো। হ্যাঁ, কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে খুব বেশি জলঘোলা চলছে। তো কি বিষয়, কার বিষয়, সেটা তো তোমরা অবশ্যই জানতে চাইবে। হ্যাঁ, তিনটে জীবন, ত্রিকোণ প্রেমের গল্প। তো আজকে আমি তোমাদেরকে সেই ত্রিকোণ প্রেমের গল্প শোনাতে এলাম। তো কি সেই গল্প তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি শুধু আমার মতামতটা দিতে এলাম তোমাদের কাছে। অবশ্যই তোমরা বলবে তোর মতামত জানার কি দরকার। হ্যাঁ, যেহেতু কন্ট্রোভার্সি চলছে, সেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অবশ্যই তো আমি বলতেই পারি এটা, তাই না? তোমরা একটুখানি শোনো মন দিয়ে কথাগুলো। ত্রিকোণ প্রেমের গল্প কেন বললাম? প্রীতম, দিশানি, রিমি, তিনজনকে নিয়ে প্রচুর নোংরা খেলা চলছে ওয়াইটিতে, প্রচুর নোংরা খেলা চলছে। দুটো দল হয়ে গেছে এখন, এই 2-3 দিনের মধ্যে দুটো দল তৈরি হয়ে গেছে। দল মিনস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দল। তো সেই দলেতে ওই তিনটে ছেলে মেয়েকে নিয়ে খেলা চলছে। হ্যাঁ, বলবে তোমরা ওদের দোষ নেই, অবশ্যই দোষ আছে। ওদের দোষ আছে বলেই আজ এই জায়গায় ওরা এসে দাঁড়িয়েছে, না হলে এই জায়গায় এসে দাঁড়াতো না। ওদের সব থেকে বেশি দোষ আছে, তিনজনদের ফ্যামিলির সব থেকে বেশি দোষ আছে। তোমরা যদি বলো কাকে সাপোর্ট করছো, কাউকে না, তিনজনের কাউকে সাপোর্ট করছি না। না প্রীতম, না রিমি, না দিশানি, কাউকে সাপোর্ট করি না। তিনজনেই অল্প বয়স, সেম এজ, তো ওদের তিনজনেরই সমান দোষ আছে। আর যদি বলো ওদের ফ্যামিলির বাবা মায়ের প্রত্যেকের বেশি দোষ, সব থেকে বেশি দোষ ওদের বাবা মায়েদের। কাউকে মানে কোনো বাবা মা তাদের সন্তানদের শাসন করে না, সঠিক পথ নির্বাচন করতে শেখায় না। এটা হচ্ছে ওদের মেন একটা সব থেকে বড় একটা পার্ট, যে বাবা মা হচ্ছে সব থেকে কালপিট, এটা আমি বলবো। তাতে ওরা ভালো বলুক, মন্দ বলুক, রাগ করুক, যা খুশি করতে পারে, এরা হচ্ছে সব থেকে বড় কালপিট, যারা ছেলে মেয়েদেরকে ঠিকঠাক শিক্ষাই দিতে পারেনি। না হলে এইভাবে এই নাবালিকা ছেলে মেয়েগুলো চলতে পারে না। প্রথম আমি বলি, প্রীতমকে বলি, প্রীতম খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেছিল, অল্প বয়সে দিশানিকে বিয়ে করেছিল। দিশানি হচ্ছে প্রীতমের প্রথম বউ, প্রথম স্ত্রী। তো সেখানে বিয়ে করে ফেলেছিল, বিয়ে করার পরে সে সংসারটা টেকাতে পারলো না। তো সেই সংসারটা টেকাতে না পারার জন্য ডিভোর্স হয়ে গেল তাদের। ডিভোর্স দিয়ে যথারীতি তারা আলাদা হয়ে গেল। তো যখন আলাদা হয়ে গেল, ওর কি উচিত ছিল, প্রীতমের কি উচিত ছিল, যে অল্প বয়সে একটা ভুল করে ফেলেছিলাম, যাকগে এই ভুলটা শোধরানোর জন্য আমি আর এই দিকেই হাঁটবো না। একটা ভুল করার পরে এই দিকেই আমি আর হাঁটবো না। এখন আমার খুব অল্প বয়স, এমন কিছু বেশি বয়স নয়, আমি পড়াশোনায় মন দিই। এখন সে চাইছে পুলিশ হতে, এখন সে পুলিশ অফিসার হতে চাইছে, তাই জন্য পড়াশোনার দিকে ঝোঁক দিতে চাইছে। আজ এই একটা ভুল করার পরে যদি ও আজ এই ঘটনাটা ঘটাতো, তাহলে ওর জীবনটা সুন্দরভাবে সেজে উঠতো, তাই না? হয়তো সে পুলিশ হয়ে যেত, হয়তো অন্য কোনো চাকরি করতো, বা পড়াশোনা নিয়ে থাকতো। এত জল খোলা হতো না, এত জটিল একটা জীবন তৈরি হতো না। এখন যাচ্ছে পুলিশের চাকরির ইন্টারভিউ দিতে, ফর্ম ফিল আপ করতে। এটা তো ছেলে মানুষই, আর এখন কিছু করতে পারবি না। তুই যে কেসে ফেঁসে আছিস না, কিচ্ছু করতে পারবি না। তুই তোকারি করে কেন বলছি, তোমরা হয়তো বলবে যে তুই তোকারি করে কেন, ওরা যথেষ্ট ছোট আমার থেকে, তাই জন্যই তুই তোকারি করে কথা বলছি। প্রথম বিয়েটা তো করলি, সেটা তো জীবনে সব থেকে বড় একটা ভুল করলি। আবার সেই এক ভুল, তোর বাবা মা শুনেছি নাকি মেনে নেয়নি, তোদেরই কথাবার্তা, তোর বাবা মা মেনে নেয়নি প্রথম মেনে নেয়নি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, প্রীতমের মা হচ্ছে ছেলের অন্ধ সাপোর্টার। প্রীতমের মা ছেলের একজন অন্ধ সাপোর্টার। ছেলে যাই করুক, কখনো বকে না, কখনো জোর গলায় কথা বলে না, হয়তো তাদের অতিরিক্ত ভালোবাসা। ছেলে যেটা করবে, সে দিশানিকে আনুক, সে রিমিকে আনুক, যাকেই আনুক, ওদের কিন্তু কাউকে আপত্তি নেই, ওরা সবাইকে ভালোবাসে। আমি এই একটা গুণ ওদের লক্ষ্য করেছি, ছেলেকে বকবে না, গুণ না, এটা আবার গুণ, আবার একদিক থেকে দোষও বটে। ছেলেকে শাসন করলে আজ এই জিনিসটা হতো না। ছেলে যেটা চায় সেটাই করুক। আমি লাইভে দেখছি একটা জিনিস, দেখে অবাক হচ্ছি, ওর ছেলে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েছে অন্যের লাইভ দেখে, আমি নাম নিচ্ছি না, অন্য কারো লাইভ দেখে উত্তেজিত হয়ে পড়েছে। সে মা এসে বলছে, বাবা কি হয়েছে, বাবা শোনা, বাবা তুমি মাথা ঠান্ডা করো, বাবা তুমি মাথা ঠান্ডা করো। এই হচ্ছে ওর মা। কি হয়েছে জানতে চাইলো না, ছেলেকে বকলো না, শাসন করলো না, অথচ বলে গেল যে বাবা তুমি মাথা ঠান্ডা করো। ছেলে কষ্ট সহ্য করতে পারে না, এটা হচ্ছে ওর মায়ের সব থেকে বড় একটা প্লাস বলো মাইনাস বলো পয়েন্ট, একটা পয়েন্ট।
তো সেখান থেকে ওর ছেলে আবার বিয়ে করলো, রিমিকে বিয়ে করলো। রিমি হলো সেকেন্ড ওয়াইফ। রিমিকে বিয়ে করলো, যেখানে দিশানির সঙ্গে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাবার পরে যাকে বিয়ে করলো সে কিন্তু লিগ্যাল ওয়াইফ। যাক, আবার একটা বিয়ে করে সংসার শুরু করলো। সেই সংসারেও নেমে এলো অশান্তি। সেই অশান্তি সহ্য করতে না পেরে, বা বলতে পারো ওদেরও সমান দোষ আছে, শুধু একা প্রীতমের দোষ নয়, ওর মা বাবা সবার সমান দোষ, রিমির মা বাবা সকলের দোষ আছে। তো কিছু হলেই সোশ্যাল মিডিয়া এখানেই অশান্তিটা বেশি বাড়তো। ঘরের ঝামেলা যদি ঘরে রাখতো তাহলে এই জিনিসগুলো হতো না। নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতো, কিন্তু ওরা কি করেছে, নিজেদের বাড়ির অশান্তিগুলো বেশি পাবলিক করেছে। তো এবার বলি, এই যে রিমির সাথে অশান্তিটা শুরু হলো, রিমি চলে গেল তার বাপের বাড়ি, যথারীতি চলে যাওয়ার পরে আর ফিরে আসে না। ডিভোর্স ফাইল হলো, আবার ডিভোর্স ফাইল হলো রিমির সাথে প্রীতমের ডিভোর্স ফাইল হলো। সেখানে 498-এ কেসও হলো, অনেক কিছু হলো। তারপরে আমি মানলাম এটাও ডিভোর্স হলো, এটাও মানলাম, মানে মানতে মন না চাইলেও এটাও মানলাম, যা তোদের জন্য এটুকুও মানলাম। নেক্সট তুই আবার কেন দিশানিকে ফিরিয়ে আনলি? দিশানিকে ফিরিয়ে আনাটা তোর জীবনের সব থেকে বড় ভুল। যে চলে গিয়েছে সে কিন্তু চলে গিয়েছে, তাকে ফিরিয়ে আনাটা ভুল। আজ দিশানির কিন্তু দোষ নেই, দিশানির দোষ আছে, সেই তুলনায় দেখতে গেলে তোর থেকে কম। ওকে তুই যদি তোর যতক্ষণ না রিমির সাথে ডিভোর্সটা হচ্ছিল ততক্ষণ তোর দিশানিকে ফিরিয়ে আনা উচিত হয়নি। তোর মনে যদি এটাই ছিল যে তুই দিশানিকে ভালোবাসিস, দিশানিকেই নিয়ে থাকবি, তাহলে তুই একটা কাজ করতে পারতিস, রিমিকে ডিভোর্স দেওয়ার জন্য অপেক্ষা করতে পারতিস। সব কিছু পাবলিকলি হয় না, তোরা সমস্তটা পাবলিক করেছিস। দিশানিকে নিয়ে পুরো পাবলিকলি ঘুরে বেরিয়েছিস, দীঘা গেছিস, গ্যাংটক গেছিস, মায়াপুর গেছিস, কি না করেছিস, প্রজেক্টের নাম করে, প্রমোশনাল ভিডিওর নাম করে প্রচুর করেছিস, সমস্তটা ওপেন সোশ্যালি করেছিস, কোনো কিছু লুকোচুরি নেই। সাথে ছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে মানে A to Z ইনফরমেশন দিয়ে গেছিস। সেখানে তোদের সব থেকে বড় ভুল। আর যদি কোনো ভুল কথা বলি, যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও যে হ্যাঁ এই ভুলটা তুমি বলছো। আমি কাউকে নিয়ে ভিডিও করছিলাম না এখন আর কন্ট্রোভার্সি ভিডিও, কিন্তু এই দেখে শুনে না রাত্রির 2টো, 2:30, 3টে পর্যন্ত জেগে লাইভ চলছে। বিরক্ত, বাড়ির লোকেরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছিল, লাইট অফ করে দিয়ে লাইভ চলেছে। কারোর দোষ দেব না, সবার দোষ আছে, কারোর একার দোষ দেব না, কারোর একার দোষ নয়, প্রত্যেকের দোষ আছে। রিমির মা এখন চাইছে রিমি সংসার করুক, রিমিও চাইছে রিমি সংসার করুক। মাঝে এলো একজন সমাজসেবী, সেই সমাজসেবী অনেক বুঝিয়েছে যে দেখ রিমি, যে চায় না বোন তুই তার কাছে যাস না। আমি হ্যাটস অফ জানাই ওই মানুষটিকে, নাম বলছি না, প্রথম যে সমাজসেবী ওদের ঘরে ঢুকেছিল, কারণ নাম নিচ্ছি না, এদের নাম নিচ্ছি, এরা ক্রিয়েটার বলে সমাজসেবীদের নাম নিচ্ছি না। তো সেই মহিলাটিকেও প্রত্যেকটা মানুষ বলেছিল দিদিভাই তুমি এদের মধ্যে ঢুকো না, পাগল হয়ে যাবে। আমিও জাস্ট কমেন্ট করতাম যে দিদি আপনি এদের মধ্যে ঢুকবেন না, আপনি পাগল হয়ে যাবেন। কিন্তু না, তিনি ঢুকেছিলেন। ঢোকার পরে তিনি সমস্তটা জানলেন, বোঝার পরে যেটা বুঝলেন, প্রীতম রিমিকে ভালোবাসে না আর। 11 মাসের মধ্যে দিশানি রিমি এতটাই ক্লোজ হয়ে গেছে যে ওরা দুজনকে আবার ভালোবেসে ফেলেছে। তাই রিমি এখন আউটসাইডার হয়ে গেছে, শুধু ডিভোর্সের অপেক্ষা। ওরা নিজেদের মধ্যে আবার সম্পর্ক গড়বে, এটাই বাস্তব ছিল, এটাই সত্য ছিল। রিমিও স্যাক্রিফাইস করে নিয়েছিল, রিমিও ওই দিদিভাইয়ের কাছে বলেছিল যে আমি চাই না ওরা সুখে থাকুক, শুধু আমার কয়েকটা জিনিস, ওর কি একটা আংটি না কানের কিছু একটা বলেছিল, ভুলে যাচ্ছি, সোনার জিনিস ছিল, ওটা হচ্ছে ওর দিদা দিয়েছিল, সেই জিনিসটা, একটা রিং লাইট আছে, আর একটা কি ছিল, 3টে জিনিস ছিল, ওগুলো আমায় ফেরত দিয়ে দিতে বলো, আমি ডিভোর্স দিয়ে দেবো, ওরা সংসার করুক। সেই দিদিভাইও তাই বলেছিল যে যা তুই স্যাক্রিফাইস করলি, জীবনে তুই আরও সুখী হবি, কিন্তু না, হলো না। এত কিছুর পরেও রিমির তো মন মানে না, রিমি কেঁদে রেঁদে একাকার, পারছে না থাকতে বাড়িতে, প্রীতমকে ছাড়া সে থাকতে পারবে না। তবে একটা জিনিস সত্য, জানি না এখন দিশানি প্রীতমকে কতটা ভালোবাসে, এটা কিন্তু দেখো অনেকে প্রকাশ করতে পারে, অনেকে প্রকাশ করতে পারে না। রিমি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, রিমি কিন্তু প্রীতমকে প্রচুর ভালোবাসে, ওর মতো ভালো কিন্তু, মানে দিশানির মতো হয়তো নয়, কিন্তু রিমি প্রচুর ভালোবাসে। দিশানি আরও কম, একটু হলেও কম, আমি সেটা বলতে চাইছি, রিমি বেশি ভালোবাসে। রিমিকে যদি একটু সুযোগ দেওয়া হয়, রিমি কিন্তু সংসারটা সুন্দর করে করবে। যদি না কেউ ওই সোশ্যালি করে, যদি না কেউ পিছনে কাটি করে, তাহলেও সুন্দর সংসার করবে।
এই যে মা বাবা লাইভ করতে বসে যাচ্ছে, রিমির কথা বলছি, রিমির মা বাবা লাইভ করতে বসে যাচ্ছে, এগুলো ঠিক নয়। আরও একটা ঘটনা আছে, দিশানির মা চায় না দিশানি ওই বাড়িতে যাক, প্রীতমের সঙ্গে সম্পর্ক রাখুক। তারপরেও দিশানির ওপর কিন্তু টর্চার হয় বাড়িতে, রীতিমতো টর্চার হয় ওই বাড়িতে যাওয়ার জন্য, ওই সমস্ত মানে ওই জায়গাটায় যাওয়ার জন্য, ওখানে ফাঁসার জন্য। আর সবথেকে বড় দোষ প্রীতম মেয়ে ছেলে ছাড়া থাকতে পারে না, ওর একটা মেয়েকে দরকার, সে যেই হোক। আমার এটুকুই মনে হয়, ওর ভালোবাসাটা না ঠুনকো, ওর ভালোবাসার কোনো দাম নেই, কোনো জোর নেই। আজ রিমিকে দিয়ে এলো বাড়িতে, দিয়ে আসা হলো, জোর করে দিয়ে আসা হলো। না রিমি জানতো, না রিমির পরিবার জানতো, না কেউ জানতো, না প্রীতম জানতো। রিমিকে ওদের বাড়ি নিয়ে যাওয়া হলো আলোচনার নাম করে। সেই আলোচনা করব বলে গিয়ে সেখানে ওকে দিয়ে আসা হলো যে না, তুই এই বাড়িতেই থাকবি, তুই এই বাড়ি থেকে আর কোথাও যাবি না, এটা তোকে আমরা বলে যাচ্ছি। মরবি এখানেই মরবি, গেটের বাইরে বসে বসে মরবি, কিন্তু বাড়ি ছেড়ে নড়বি না। প্রীতমকেও ঘর থেকে বেরোতে দেওয়া হয় না আর দিশানির সঙ্গে যোগাযোগ করার জন্য। ইতিমধ্যে দিশানি কি করলো, সুইসাইড অ্যাটেম্প করলো, হাত কাটলো নিজের, যেমন রিমি একবার করেছিল। রিমিও একবার সুইসাইড করতে গিয়েছিল যখন প্রীতম আর দিশানি গিয়েছিল গ্যাংটক ঘুরতে, সেই সময় রিমিও সুইসাইড করতে গিয়েছিল, ওরও গুরুতর আঘাত লেগেছিল। সেখানে দিশানিরও নাকি গুরুতর আঘাত লেগেছে, সেটা আমরা কেউ দেখিনি, যেহেতু ও বাড়ির মধ্যেই ছিল, ওকে বাইরে বার করা হয়নি, কোনো কিছু সোশ্যাল হয়নি, কিন্তু হাত কেটেছিল। পরে আমরা দিশানির লাইভ থেকে জানতে পারি, দিশানির লাইভে এসে বলেছে যে হাতটা এইভাবে দেখিয়েছে, এখানটা পুরো ব্যান্ডেজ করা, পরে দেখাবে। তো আমি এখনো পর্যন্ত দেখিনি কতটা কেটেছে না কেটেছে, সেটা ম্যাটার নয়, কতটা কেটেছে সেটা বড় কথা নয়, কেটেছে। এদের ঘটনা ভাবতে গেলে, বুঝতে গেলে না মাথাটা পুরো খারাপ হয়ে যায়। আমি ওই সমাজসেবীকে বলবো, এখন যে সমাজসেবী সাথে কিন্তু ওই জাস্ট চ্যানেল দুজনে মিলে যে দিয়ে এসেছে, তারা কিন্তু খুব ভুল করেছে। কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, প্রথম কথা, কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আর ওখানে রীতিমতো রিমি মেন্টালি টর্চার হচ্ছে, না ফিজিক্যালি নয়, মেন্টালি টর্চার হচ্ছে, কারণ প্রীতম ওকে ভালোবাসে না। আর প্রীতম বারবার বলছে, লাইভে বলছে, ভিডিওতে বলছে, আমার ওপর সাথে যা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, আমাকে জোর করে করানো হচ্ছে, আমি এটা চাই না। তার মানে ও পরিষ্কার বোঝাতে চাইছে ও রিমিকে চায় না, ও কিন্তু দিশানিকেই চায়। রিমিকে আমার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে, জোর জবরদস্তি গছিয়ে দেওয়া হয়েছে, তো সেটা আমি চাইছি না। তারপরেও রিমি কিন্তু ওই বাড়ি থেকে নড়ছে না, তার কারণ হচ্ছে রিমি প্রীতমকে খুব ভালোবাসে, ও জায়গাটা ছাড়তে চাইছে না। ও জানছে আমি এই জায়গাটা ছেড়ে গেলেই দিশানি ঢুকবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। আমি বাঁচতে চাই, আর প্রীতমের সাথেই বাঁচতে চাই, ওর সাথেই সংসার করতে চাই। রিমির হচ্ছে এই বক্তব্যটা, যেখানে প্রীতম সেটা মানতে পারছে না দিশানির জন্য। এবার বলো তোমরা, এই তিনটে জীবনে কি হতে চলেছে? একজন সংসার করতে চাইছে, সে করতে পারছে না, একজন আরেকজনকে চাইছে, সে তাকে পাচ্ছে না, আরেকজন তার বাড়িতে বসে কান্নাকাটি করছে। তিনটে জীবন কি হবে? এই ত্রিকোণ প্রেমের গল্পে শেষ পরিণতিটা কি হবে? আমি তো এখনো বুঝতে পারি না যে সত্যি এই প্রেমের গল্পের শেষ পরিণতিটা কি হতে চলেছে। আমি কাউকে সাধুও বলছি না, আর কাউকে একাদোষী বলছি না, এখানে সবাই দোষী। সব থেকে বড় দোষী ওই তিনজনের মা বাবা, তিনজনের গার্জেন, যারা হচ্ছে কখনো ছেলে মেয়েকে শাসন করলো না, এত কিছুর পরেও আটকাতে পারলো না। আসলে কি বলতো, ইনকামটা এদের কাছে সব থেকে বড় ম্যাটার করে, ইনকামটাই শেষ কথা। ইনকাম হলেই হলো, সে যেভাবেই হোক, নিজেদেরকে বেঁচে খেলেও হলো, যেভাবেই হলো। গতকাল রাতে যে লাইভ হয়েছে, অনেক রাতে যে লাইভ হয়েছে, সেই লাইভে প্রীতম স্বীকার করেছে, প্রীতমকে প্রচুর মানুষ জানতে চাইছিল যে ভাই তুই কি চাস, তোর মনে কি আছে, তুই পরিষ্কার করে বল। তুই খালি বলছিস আমাকে জোর করে করানো হচ্ছে, জোর করে এটা করানো হচ্ছে, জোর করে ওটা করানো হচ্ছে, তোর মন কি চায়? ও অনেকক্ষণ ধরে ভেবে অনেক কিছু বলে লাস্টে বলল, আমি তোমাদেরকে বলছি, আমি দিশানিকেই ভালোবাসি, দিশানিকেই চাই, এছাড়া আমি কাউকে চাই না। তো তোমরাই এবার বলো ভিউয়ার্সরা, এর পরিণতিটা কি? এই ভালোবাসার পরিণতি কি? এই জোর করে সংসার করানোর পরিণতি কি? এখনো আমরা বুঝতে পারছি না, আর হয়তো কেউ বুঝতে পারবো না। আর এর পিছনে যে মানুষগুলো রয়েছে, সব থেকে বেশি কালপিট এখনের এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমাজসেবী, এরা চুপ করে যাক। আমি চাই এরা চুপ করে যাক, এরা কোনো কথা না বলুক। এরা ওকে যেমন দিয়ে এসেছে বাড়িতে, সবাই যে যার মতো স্টপ হয়ে গিয়ে নর্মালি ভিডিও করুক,
কোনো রকম ওদেরকে নিয়ে আলোচনা নয়, কোনো কিছু নয়। নো স্ট্রিম লাইভ, কন্টিনিউ স্ট্রিম লাইভ চলছে ঘন্টার পর ঘন্টা। কেন? ওরা কে? সোশ্যাল মিডিয়ায় ওরা কাজ করে, ছেড়ে দাও না ওদেরকে এবার ওদের মতো। কেন নিয়ে জল ঘোলা করছো এইভাবে? খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে জিনিসটা। আমি যদি আমার মতামত যদি জানতে চাও, আমি প্রীতমকে বলবো, প্রীতম রিমিকে যেমন তোর বাড়িতে দিয়ে গেছে, তুই রিমির সঙ্গে সংসারটা করার চেষ্টা কর। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো বা ঠিক হয়ে যাবে। আমি জানি না ভুল বলছি না ঠিক বলছি। ওদিকে দিশানির কথা ভাবতে গেলেও বলতে হয় যে সেই বা কোথায় যাবে। তো তাকেও একটা কথা বলি, তাকে অনেকে বলছে রক্ষিতা, বেশ্যা, এরকমভাবে বলছে। আমি মুখে বলতে বাধ্য হলাম, এই সমস্ত কথাগুলো বলছে, পরকীয়া করছে। দেখো, দিশানির এই কথাগুলো শোনা প্রাপ্য। কেননা ও ডিভোর্স করার পরেও আবার এখানে এসেছে, ওর দ্বিতীয় বউ থাকা সত্ত্বেও। দ্বিতীয় বউয়ের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি। রিমি যখন তখন ফেরত আসতে পারে, এটা ওর ভাবা উচিত ছিল। রিমির মাথায় ভূত আছে, রিমির মাথা খারাপ মাথা, ও কখন মাথায় কি ভূত চাপে ও নিজেও জানে না। ও ফেরত আসতে পারে, সেটা ভাবা উচিত ছিল। সেটা না ভেবেই 11টা মাস তার সঙ্গে তুই মানে খুললাম ঘুরে বেড়ালি। আর এই সমস্ত দেখে রিমির সব থেকে বেশি কষ্ট হয়েছে, এই সমস্ত দেখে। আর ও সেই কারণেই জেদের বশে হলেও ওই বাড়িতে টিকে থাকবে। তখন তোরা কি করবি? না একুলে পাবি না ওকুলে পাবি, একটা জায়গায় স্টপ থাকবে। তাই বলি যে যার মতো থাক। ফিরে আসবো এদেরকে নিয়ে আবার ভিডিও করতে, এখন আর বেশি কথা বলছি না। সত্যি এই ত্রিকোণ প্রেমের গল্পে কি যে পরিণতি আমি নিজেও বুঝতে পারছি না। আমার মনে হয় একজনের ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটবে, যে কোনো একজনের। আমি কিচ্ছু জানি না, আমার আন্দাজ, আমার মনে মনে ভয়, আশঙ্কা যে এদের 3 জনের মধ্যে একজন হয়তো শেষ হয়ে যাবে। সে যেই হোক, তবে গিয়ে ওই ঘটনাটা থামবে, তবে এই মানুষগুলো শোধরাবে, তাছাড়া শোধরাবে না। ভগবানের কাছে প্রার্থনা করি যে এরকম ঘটনা যেন না হয়। একজন মন শক্ত করে ছেড়ে চলে যায় যেন, যে কোনো একজন, হয় দিশানি নয় প্রেমী, কারোর দোষ নেই। যে কোনো একজন যদি ছেড়ে চলে যায় তবে একটা ঠিক জায়গায় আসবে। আর প্রীতমের মন বোঝাতে গেলে রিমিকে ছেড়ে চলে যেতে হবে, প্রীতম ভালো থাকতে গেলে রিমিকে ছেড়ে চলে যেতে হবে। আর যদি দিশানি ছেড়ে চলে যায় তাহলে হয়তো প্রীতম সুখী হবে না, রিমি সুখী হবে, প্রীতম সুখী হবে না। এবার তোমরাই বিচার করো যে কি হতে চলেছে। আমি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। চলো বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করছি, আসছি আবার একটা ভিডিওতে। কিচ্ছু করার নেই, ভিডিও করতে হলো। সবাইকে টাটা, ভালো থেকো।